এর উত্তর হচ্ছে খ এমডিজি পুরস্কার 2010। শিশুর মৃত্যুর হার হ্রাস সংক্রান্ত MDG-4 বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে MDG অ্যাওয়ার্ড 2010 প্রদান করা হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাপ্ত বড় মানের পুরস্কারসমূহ হল প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন, এরপরে এজেন্ট অফ চেঞ্জ অ্যাওয়ার্ড 2016 সালে নারীর ক্ষমতায়নের জন্য দেওয়া হয়েছিল। এরপরে চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ 2015 সালে পরিবেশ সংরক্ষণের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছিল। জাতিসংঘ MDG পুরস্কার 2010 সালে শিশুর মৃত্যুর হার হ্রাসের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছিল। ন্যাটোর সর্বশেষ সদস্য দেশ কোনটি? এর উত্তর আছে ঘ মন্টেনেগ্রো। ন্যাটো একটি সামরিক সংগঠন, এর বর্তমান সদস্য সংখ্যা 29, সর্বশেষ সদস্য দেশ মন্টেনেগ্রো যোগদান করে 5 জুন 2017 সালে। ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল 1949 সালে। এর সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামে। জিরো সাম গেম কোন তত্ত্বের সাথে সংশ্লিষ্ট? উত্তর ঘ বাস্তববাদ। জিরো সাম গেম বাস্তবধর্মী একটি মতবাদ। এর মূল কথা হলো কোনো প্রতিযোগিতায় এক পক্ষ যতটুকু সম্পদ বা সামর্থ্য অর্জন করবে, অপর পক্ষ ঠিক ততটুকু সম্পদ বা সামর্থ্য হারাবে। রাজনীতির ক্ষেত্রে এবং খেলার মাঠে আমরা এই নীতির বাস্তব প্রয়োগ দেখতে পারি। মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল? এর উত্তর ক মধ্য আমেরিকায়। মেক্সিকো, গুয়েতেমালা, হন্ডুরাস, বেলিজ ও এল সালভাদর এই 5টি দেশে মায়া সভ্যতা গড়ে উঠেছিল। ক্যালেন্ডার বা দিনপঞ্জি, অঙ্কশাস্ত্র, জ্যোতির্বিদ্যা ও স্থাপত্য শিল্প আবিষ্কার করেন মায়া সভ্যতার লোকজনেরা। কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনীতির কবি বা পোয়েট অফ পলিটিক্স উপাধি দেয়? উত্তর ঘ নিউজউইক পত্রিকাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই রাজনীতির কবি বা পোয়েট অফ পলিটিক্স উপাধি দেয় 1971 সালের 5 এপ্রিল। নিউজউইক পত্রিকাটি 1933 সালে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছিল। 92 বছর বয়সী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এর রাজনৈতিক জোটের নাম হবে কি? এর উত্তর হচ্ছে গ পাকাতান হারাপান। 9 মে 2018 সালে অনুষ্ঠিত মালয়েশিয়ার চতুর্দশ নির্বাচনে মাহাথির মোহাম্মদের রাজনৈতিক জোট পাকাতান হারাপান 222টি আসনের মধ্যে 126টি আসন পেয়ে জয়লাভ করেন। অন্যদিকে মালয়েশিয়ায় 62 বছর ধরে ক্ষমতায় থাকা রাজনৈতিক দল বারিসান ন্যাশনালের পরাজয় ঘটে তাদের চরম দুর্নীতির কারণে। নিচের কোন দেশের জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট? এর উত্তর আছে ক মিয়ানমার। অপশনে উল্লিখিত চীনের পার্লামেন্টের নাম জাতীয় গণকংগ্রেস, এটি এক কক্ষ বিশিষ্ট। সিঙ্গাপুরের পার্লামেন্টের নাম পার্লামেন্ট, এটিও এক কক্ষ বিশিষ্ট। ব্রুনেই এর পার্লামেন্টের নাম লেজিসলেটিভ কাউন্সিল, এটিও এক কক্ষ বিশিষ্ট। মিয়ানমারের পার্লামেন্টের নাম অ্যাসেম্বলি অব দ্য ইউনিয়ন, এটি 2 কক্ষ বিশিষ্ট। কক্ষ দুটি হল ক হাউস অফ ন্যাশনালিটিস, খ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। প্রতাপ আদিত্য কে ছিলেন? এর উত্তর আছে ক রাজপুত রাজা। প্রতাপ আদিত্যের বাবার নাম ছিল বিক্রমাদিত্য এবং প্রতাপ আদিত্য মোগল আমলে যশোরের প্রধান ব্যক্তিত্ব ছিলেন। জীবন থেকে নেয়া চলচ্চিত্রের পরিচালক কে? এর উত্তর আছে খ জহির রায়হান। জীবন থেকে নেয়া চলচ্চিত্রটি মুক্তিলাভ করে 1970 সালে। জহির রায়হানের আরও কিছু বিখ্যাত চলচ্চিত্রের নাম হল জীবন থেকে নেয়া, স্টপ জেনোসাইড, বেহুলা, সংগ্রাম ও আনোয়ারা। ফকেটিং কোন দেশের আইনসভার নাম? এর উত্তর আছে ঘ ডেনমার্ক। ডেনমার্কের আইনসভার নাম হলো ফকেটিং, রাজধানীর নাম হলো কোপেনহেগেন এবং মুদ্রার নাম হলো ক্রোনা। ডেনমার্কের অপর পার্শ্ববর্তী দেশ নরওয়ের পার্লামেন্টের নাম হলো স্টর্টিং, রাজধানী অসলে এবং মুদ্রা হলো ক্রোনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? এর উত্তর হচ্ছে ক 25 বছর। অন্যদিকে বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স 35 বছর, বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স 25 বছর, বাংলাদেশের মন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স 25 বছর। আধুনিক রাষ্ট্রের উদ্ভবের সময়কাল কোনটি? এর উত্তর হচ্ছে খ 1600 সাল থেকে 18 সাল পর্যন্ত সময়ে। ইউরোপের পরিবারতান্ত্রিক রাজ্যগুলো যেমন ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্স 16 শতকে আধুনিক রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক বৈশিষ্ট্যের অনেকগুলোই সামনে নিয়ে আসে। আধুনিক রাষ্ট্রের উদ্ভবের সময়কাল এজন্য 1600 থেকে 1800 সাল। ইউরোপের বিভিন্ন দেশ এই সময়ে আধুনিক রাষ্ট্রে পরিণত হয়। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক নিকোলো ম্যাকিয়াভেলি
তিনি 1469 সালে জন্মগ্রহণ করেন এবং 1527 সালে মৃত্যুবরণ করেন। ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল? এর উত্তর হচ্ছে ক, মিয়ানমার। ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডি প্রতিষ্ঠিত হয় 27 সেপ্টেম্বর 1988 সালে। দলটির প্রতিষ্ঠাতা হলেন অং সান সুচি। মিয়ানমারের অন্য দুটি প্রধান রাজনৈতিক দলের নাম হল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি এবং আরাকান ন্যাশনাল পার্টি। সমুদ্র তীরে কোনটির প্রাচুর্য থাকে? এর উত্তর আছে ঘ, নাইট্রোজেন। সাধারণত বাতাসে 78% নাইট্রোজেন থাকে, কিন্তু সমুদ্রের তীরে তা কমে গিয়ে 62.5% হয়ে যায়। অন্যদিকে সাধারণত বাতাসে 21% অক্সিজেন থাকে, কিন্তু সমুদ্রের তীরে তা বেড়ে গিয়ে 34.3% হয়ে যায়। যদিও সমুদ্রের তীরে নাইট্রোজেনের হার একটু কম, তারপরও নাইট্রোজেনের প্রাচুর্যই বেশি থাকে। অন্যদিকে অপশনে উল্লেখিত যে হাইড্রোজেন, সমুদ্রের তীরবর্তী অঞ্চলে পানির বয়েলিংয়ের কারণে হাইড্রোজেনের পরিমাণটাও একটু বেড়ে যায়, কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে নাইট্রোজেনই থাকে। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন কে? এর উত্তর আছে ক, বুদ্ধদেব বসু। জীবনানন্দ দাশকে শুদ্ধতম কবি হিসেবে আখ্যায়িত করেছেন অন্নদাশঙ্কর রায়। জীবনানন্দ দাশকে রূপসী বাংলার কবি এবং তিমির হননের কবিও বলা হয়। স্বাধীনতা পদকপ্রাপ্ত ব্যক্তিত্বকে? অপশনে উল্লিখিত সৈয়দ আলী আহসান, শামসুর রহমান এবং যতীন সরকার, এরা তিনজনেই স্বাধীনতা পুরস্কার পেয়েছিল। শুধুমাত্র সৈয়দ শামসুল হক তিনি স্বাধীনতা পদক পাননি। সৈয়দ আলী আহসান সাহিত্যে স্বাধীনতা পদক পান 1927 সালে, শামসুর রহমান স্বাধীনতা পুরস্কার পান 1992 সালে এবং যতীন সরকার স্বাধীনতা পদক পান 2010 সালে। 1945 সালে জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সময়ে মোট সদস্য দেশ ছিল কতটি? এর উত্তর আছে ক, 51টি। প্রতিষ্ঠাকালীন সময় 1945 সালের 26শে জুন 50টি দেশ এবং ওই একই সালের 15ই অক্টোবর পোল্যান্ড জাতিসংঘের সনদে স্বাক্ষর করলে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট সদস্য হয় 51টি দেশ। মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? এর উত্তর আছে গ, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। মেসোপটেমীয় সভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতা। মেসোপটেমীয় সভ্যতার প্রধান নগরীর নাম হলো উরুক। উরুক বর্তমান দক্ষিণ ইরাকের ইউফ্রেটিস নদীর পূর্ব পাশে অবস্থিত। মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 3000 অব্দে। পৃথিবীকে 360 ডিগ্রিতে ভাগ করে মেসোপটেমীয় সভ্যতার লোকজন। 12টি রাশিচক্র, তামা ও টিনের সংমিশ্রণে ব্রোঞ্জ, 12 মাসে 1 বছর, 30 দিনে 1 মাস এবং জলঘড়ি আবিষ্কার করেন মেসোপটেমীয় সভ্যতার লোকজন। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লিখিত আছে? উত্তর ক, 22 নং অনুচ্ছেদে আছে। 2007 সালের 1 নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয়। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার পথ সুগম হয় 1999 সালের বিখ্যাত মাজদার হোসেন বনাম বাংলাদেশ এই কেসের রায় প্রদানের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের 2018-19 অর্থ বছরের বাজেটে জিডিপির প্রক্ষেপিত হার কত? উত্তর ঘ, 7.80%। 2018-19 বাজেটে মোট বাজেট 4,64,573 কোটি টাকা। প্রবৃদ্ধির হার 7.8 ভ্যাটের স্তর 5টি। মাথাপিছু আয় 1956 মার্কিন ডলার। মূল্যস্ফীতি 5.6 2017-18 বাজেটে মোট বাজেট 4,266 কোটি টাকা। প্রবৃদ্ধির হার ছিল 7.4 2016-17 বাজেটে মোট বাজেট ছিল 3,40,605 কোটি টাকা। প্রবৃদ্ধির হার ছিল 7.2 পরবর্তী প্রশ্ন, পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল কখন? উত্তর খ, 23শে জুন 1757 সালে। পলাশীর অবস্থান হল ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগর শহরের ভাগীরথী নদীর তীরে। এ যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পক্ষে যুদ্ধ করেন লালমোহন, মীর মদন ও সিনফ্রে। অন্যদিকে বিশ্বাসঘাতকতা করেন মীর জাফর, রায়দুর্লভ, খুদাইয়ার লুৎফ খান। এ যুদ্ধে 500 সৈনিক নিহত ও আহত হয় এবং নবাবের পরাজয় হয়। পরবর্তী প্রশ্ন, কোজিবিয়ার কি? উত্তর ক, একটি হ্যাকার গ্রুপ। কোজিবিয়ার হ্যাকার গ্রুপটি প্রতিষ্ঠিত হয় 2008 সালে রাশিয়ায়। কোজিবিয়ার হ্যাকার গ্রুপটি ফেন্সিবিয়ার নামক একটি হ্যাকার গ্রুপের সাথে মিশে 2014 সালে জার্মান পার্লামেন্টে, 2015 সালে ফ্রান্সের টেলিভিশনে, 2017 সালে ডাচ মিনিস্ট্রিতে, 2017 সালে জার্মান ও ফ্রান্সের নির্বাচনে এবং 2018 সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে সাইবার হামলা করে। পরবর্তী প্রশ্ন, সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয়েছিল? এর উত্তর ঘ, জেনেভায়। শীর্ষ তেল উৎপাদনকারী 5টি দেশ: সৌদি আরব,
ইরান, ইরাক, কুয়েত ও ভেনেজুয়েলার উদ্যোগে 1960 সালের সেপ্টেম্বর মাসে বাগদাদ কনফারেন্সে ওপেক প্রতিষ্ঠিত হয়, কিন্তু বাগদাদে ওপেকের প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর স্থাপিত হয়নি। সর্বপ্রথম ওপেকের সদর দপ্তর ছিল জেনেভায় 1960 থেকে 1965 সাল পর্যন্ত। এরপর 1965 সালে এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় স্থানান্তরিত করা হয়। বর্তমানে এর সদস্য দেশ 15টি। সর্বশেষ সদস্য দেশ কঙ্গো 2018 সালে এরা যোগদান করে। যুক্তরাষ্ট্রের রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোনটি? এর উত্তর আছে গ, চীন। বর্তমানে যুক্তরাষ্ট্রের রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার হলো চীন, দ্বিতীয় হলো কানাডা, এবং যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি আমদানিও করে চীন থেকে এবং দ্বিতীয় আমদানি করে কানাডা থেকে। 2018-19 অর্থবছরে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? এর উত্তর আছে ক, 1,73,000 কোটি টাকা। 2018-19 বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি 1,73,000 কোটি টাকা। সর্বোচ্চ বরাদ্দ আছে জনপ্রশাসন খাতে 83,509 কোটি টাকা। সাধারণ করদাতাদের করমুক্ত আয়সীমা হলো 2,50,000 টাকা। 2017-18 বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ছিল 1,53,331 কোটি টাকা। সর্বোচ্চ বরাদ্দ ছিল শিক্ষা ও প্রযুক্তি খাতে 65,450 কোটি টাকা। সাধারণ করদাতাদের করমুক্ত আয়সীমা ছিল 2,50,000 টাকা। 2016-17 বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ছিল 1,10,700 কোটি টাকা। সর্বোচ্চ বরাদ্দ ছিল শিক্ষা ও প্রযুক্তি খাতে 52,914 কোটি টাকা। সাধারণ করদাতাদের করমুক্ত আয়সীমা ছিল 2,50,000 টাকা। কাতারের সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করে নাই? এর উত্তর আছে গ, কুয়েত। কাতারের সংকটের সময় সম্পর্ক ছিন্নকারী দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, সিরিয়া, লিবিয়া ও মালদ্বীপ। সৌদি আরবের নেতৃত্বে কাতারের সাথে সম্পর্ক ছেদ শুরু হয় 2017 সালের 5 জুন থেকে। বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? এর উত্তর আছে খ, কনস্টান্টিনোপল। রোমান সাম্রাজ্যের অপর নাম হলো বাইজেন্টাইন সাম্রাজ্য। বাইজেন্টাইন সাম্রাজ্যের সময়কাল 330 খ্রিস্টাব্দ থেকে 1453 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়? এর উত্তর ঘ, প্রধানমন্ত্রী। বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহী হলেন প্রধানমন্ত্রী, এজন্য প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর কর্তৃত্বে প্রযুক্ত হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী তার পদাধিকার বলে নিচের প্রতিষ্ঠানগুলোর প্রধান রূপে দায়িত্ব পালন করে। প্রথম হলো বেজা, বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি। দ্বিতীয় বেবজা, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি। এরপরে একনেক, এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এরপরে নেক, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এরপরে নিকার, ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিঅর্গানাইজেশন অর রিফর্ম। এরপরে পিপিপিএ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি, এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। এই সকল প্রতিষ্ঠানগুলোর প্রধান রূপে দায়িত্ব পালন করে প্রধানমন্ত্রী। 2018 সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য কী? এর উত্তর ক, প্লাস্টিক দূষণকে পরাজিত করি। এছাড়া 2018 সালের কিছু গুরুত্বপূর্ণ দিবস ও প্রতিপাদ্য হল: 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস, প্রতিপাদ্য আমি পারি আমরা পারি। 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস, প্রতিপাদ্য হলো সময় এখন নারীর, উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম শহরের উন্নয়নের ধারা। এরপরে 23 মার্চ বিশ্ব আবহাওয়া দিবস, প্রতিপাদ্য ওয়েদার রেডি, ক্লাইমেট স্মার্ট। এরপরে 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, প্রতিপাদ্য সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা সবার জন্য সর্বত্র। এরপরে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, প্রতিপাদ্য সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য শ্রমিকেরা এক হও। এরপরে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, প্রতিপাদ্য প্লাস্টিক দূষণকে পরাজিত করি। এরপরে 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস, প্রতিপাদ্য পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার। পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গ রদ হয়েছে কোন সালে? উত্তর ঘ, 1911 সালে। লর্ড কার্জনের আদেশে 1905 সালের 16 অক্টোবর বঙ্গভঙ্গ করা হয়েছিল। লর্ড হ্যাডিঞ্জ 1911 সালে এই বঙ্গভঙ্গ আবার রদ করেন। বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট নতুন প্রদেশ দুটির নাম ছিল পূর্ববঙ্গ ও আসাম এবং পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা। এই দুটি প্রদেশ হয়েছিল বঙ্গভঙ্গের ফলে। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের অন্তর্ভুক্ত অঞ্চলগুলো ছিল
বাংলাদেশ, আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড। একসাথে মনে রাখা যায় এভাবে যে আমি ত্রিমেনা। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী ছিল ঢাকা। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রাদেশিক গভর্নর ছিলেন স্যার ব্যামফিল্ড ফুলার। দ্বিতীয়বারের মতো বঙ্গভঙ্গ হয়েছিল 1947 সালে ভারত পাকিস্তান বিভাজনের সময়। পরবর্তী প্রশ্ন, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা? প্রশ্নটি 20তম BCS প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। উত্তর ক, হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1986 সালে। পরবর্তীতে 1994 সালে এই উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত হয় আগুনের পরশমণি চলচ্চিত্র। চলচ্চিত্রটি বাংলাদেশের 19তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 8টি বিভাগে পুরস্কৃত হয়েছিল। মুক্তিযুদ্ধ ভিত্তিক আরও কিছু বেশ পরিচিত ও পরীক্ষায় আসার মতো উপন্যাস হল রাইফেল রোটি আওরাত, লেখক আনোয়ার পাশা; হাঙর নদী গ্রেট, লেখক সেলিনা হোসেন; নিষিদ্ধ লবান, লেখক সৈয়দ শামসুল হক; জাহান্নাম হইতে বিদায়, লেখক শওকত ওসমান; দুই সৈনিক, লেখক শওকত ওসমান; নেকড়ে অরণ্য, লেখক শওকত ওসমান; দেয়াল, লেখক আবু জাফর শামসুদ্দিন; জননী সাহসিকা 1971, লেখক আনিসুল হক। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল আছে? এর উত্তর ঘ, 60টি। 60টি তফসিলের মধ্যে অতি গুরুত্বপূর্ণ কিছু তফসিল হল: পঞ্চম তফসিল 1971 সালের 7ই মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ। ষষ্ঠ তফসিল 1971 সালের 25শে মার্চের বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা। সপ্তম তফসিল 1971 সালের 10ই এপ্রিল মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র। পরবর্তী প্রশ্ন, মুজিবনগর সরকার গঠিত হয়েছিল কখন? এর উত্তর ক, 10ই এপ্রিল 1971 সালে। মুজিবনগর সরকার গঠিত হয় মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার ভবেরপাড়া গ্রামের আম বাগানে। মুজিবনগর সরকারের অস্থায়ী সচিবালয় ছিল 8 থিয়েটার রোড, কলকাতায়। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে 17 এপ্রিল 1971 সালে। শপথ বাক্য পাঠ করান অধ্যাপক এম ইউসুফ আলী। শপথ বাক্য অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অস্থায়ী রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল। প্রতিরক্ষা ও বেতার বিভাগের দায়িত্ব পালন করেছিলেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। অর্থ, বাণিজ্য, শিল্প ও যোগাযোগ মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক আহমেদ। স্বরাষ্ট্র ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন কামারুজ্জামান। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের প্রধান বিচারপতিকে নিয়োগ দেন কে? এর উত্তর ঘ, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি আরও যাদের নিয়োগ দেন তারা হলেন প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী; নির্বাচন কমিশনার, পিএসসি চেয়ারম্যান, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ, অ্যাটর্নি জেনারেল, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান, এদের সবাইকেই রাষ্ট্রপতি নিয়োগ দেন। পরবর্তী প্রশ্ন, 2018 সালে অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনে যৌথ ঘোষণায় স্বাক্ষর প্রদান থেকে বিরত থাকে কোন দেশ? এর উত্তর ঘ, যুক্তরাষ্ট্র। G7 এর সদস্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, জার্মানি, ইতালি ও কানাডা। 2018 সালের 8-9 জুন কানাডার কুইবেকে অনুষ্ঠিত এই সম্মেলনে অবাধ ও শুল্কমুক্ত WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গঠনের প্রস্তাব করা হয়। সদস্য দেশগুলোকে একটি জয়েন্ট এগ্রিমেন্টে স্বাক্ষর করতে আহ্বান করা হলে শুধুমাত্র ট্রাম্প প্রশাসনই স্বাক্ষর করতে অস্বীকৃতি জানায়। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান কত? এর উত্তর ঘ, 14.79%। অর্থনৈতিক সমীক্ষা অনুসারে জিডিপিতে অবদানের ক্ষেত্রে শীর্ষ খাতগুলো হলো 2017-18 সালে সেবা খাতের অবদান হলো 52.18 ভাগ, শিল্প খাতের অবদান হলো 33.71 ভাগ, কৃষি খাতের অবদান হলো 14.10 ভাগ। 2016-17 সালে সেবা খাতের অবদান হলো 52.85 ভাগ, শিল্প খাতের অবদান হলো 32.42 ভাগ, কৃষি খাতের অবদান হলো 14.74 ভাগ। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত ওয়াশিংটন কনসেনসাস কোন বিষয়ের সাথে সম্পর্কিত? এর উত্তর ক, নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন। ওয়াশিংটন কনসেনসাস মূলত সংকটে থাকা উন্নয়নশীল দেশগুলোকে বিশ্বব্যাংক, IMF এবং US ট্রেজারি বিভাগের একটি সংস্কার প্যাকেজ। ওয়াশিংটন কনসেনসাসে 10টি সুপারিশ রয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন সালে হিটলার জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হয়েছিলেন?
এর উত্তর ঘ 1933 সালে। হিটলার 1933 থেকে 1945 সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর ছিলেন। তার রাজনৈতিক পার্টির নাম হলো ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি। তিনি 1945 সালে 30 এপ্রিল জার্মানির বার্লিনে আত্মহত্যা করে মৃত্যুবরণ করেন। পরবর্তী প্রশ্ন, নিচের কে জাতিসংঘের চ্যাম্পিয়ন অফ আর্থ পুরস্কার পেয়েছেন? এর উত্তর গ শেখ হাসিনা। পরিবেশের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য জাতিসংঘের চ্যাম্পিয়ন অফ আর্থ পুরস্কার প্রদান করা হয়। এ পর্যন্ত বাংলাদেশ থেকে এই পুরস্কার পান 2 জন ব্যক্তি এবং একটি সংগঠন। 2003 সালে সর্বপ্রথম এ পুরস্কার পান সৈয়দা রেজওয়ানা হাসানের বেলা নামক সংগঠন। 2008 সালে এ পুরস্কার পান ডক্টর এম আতিকুর রহমান এবং 2015 সালে এ পুরস্কার পান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তী প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো গঠিত হয় কোন সেক্টরে? এর উত্তর ঘ 10 নং সেক্টরে। মুক্তিযুদ্ধের সময় শত্রুপক্ষের নৌযান ধ্বংস করার জন্য গঠিত হয়েছিল 10 নং সেক্টরটি। এজন্য এ সেক্টরের নির্দিষ্ট কোনো আঞ্চলিক সীমানা ছিল না। 10 নং সেক্টরটি 515 জন নৌবাহিনীর কমান্ডো দ্বারা পরিচালিত হয়েছিল। তো বন্ধুরা, আজকের আয়োজনে এ পর্যন্তই ছিল। পরবর্তী কোনো আয়োজনে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। 39তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার অন্যান্য অংশের ব্যাখ্যা সহ সমাধান দেখার জন্য চ্যানেলটির সাথেই থাকুন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।